আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মূলত প্রাইমারি সহকারী শিক্ষক হিসাবে চাকরি পাওয়ার জন্য যারা মৌখিক পরীক্ষা বা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে বাংলাদেশের যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, ভাইবা প্রস্তুতি শীর্ষক এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমি আজকে প্রোভাইড করব। তো তার আগে আমি একটু দেখে নিই যে আপনারা কারা 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 ক্লাস করছেন বা কে কোথা থেকে জয়েন করেছেন। প্লিজ একটু কমেন্ট করবেন। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু আমাকে কমেন্ট করবেন। বা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু আমাকে এনশিওর করবেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, কে কোথা থেকে জয়েন করছেন বলেন, বাংলাদেশের কে কোন জায়গা থেকে। আজকে আমি তোর আগে আমি বলি যে আপনাদের শুধু প্রাইমারি না, প্রাইমারি টিচার ভাইবা প্রিপারেশন না, প্রাইমারি টিচার NTRCA সিনিয়র স্টাফ নার্স এবং গভর্নমেন্টের যে কোনো একটি চাকরি। সোনিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ সিভিল সার্ভিস BCS, তারপরে প্রাইমারি NTRCA সিনিয়র স্টাফ নার্স, PSC নন ক্যাডার, বিভিন্ন মিনিস্ট্রি, ডাইরেক্টরেট, ডিপার্টমেন্ট, NSI, DGFI যত চাকরি আছে, এই চাকরিগুলোর জন্য একটা বেসিক ভাইবা প্রস্তুতি। তো এই সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস BCS কেয়ার। মিলনস BCS কেয়ার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটা আমার ইউটিউব চ্যানেল মিলনস BCS কেয়ার। প্রচুর ভিডিও আছে। আর এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে আপনারা কমিউনিকেট করবেন যদি কোনো প্রয়োজন মনে করেন। সোনিয়া আক্তার যশোর থেকে। আচ্ছা, বাকিরা কে কোথা থেকে জয়েন করছেন প্লিজ একটু কমেন্ট করবেন। আজকে আমি যে টপিকটা আপনাদেরকে পড়াবো, আজকে মূলত একটা টপিক পড়াবো আপনাদেরকে। এই টপিকটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। হ্যাঁ, আজকে টপিকের নাম হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আমাদের নর্মালি ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন করতে পারে, সেরকম কিছু প্রশ্ন এবং তার উত্তর কিভাবে দিবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আচ্ছা, প্রত্যেকের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করে দিতে হবে। আর কে কোথা থেকে জয়েন করছেন সেটা একটু মেনশন করতে হবে। প্লাস আপনাদের যারা পরিচিত যারা আছে, যারা ভাইবা প্রার্থী, তাদের নামটা মেনশন দিবেন এবং প্রত্যেকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, যাতে করে এই তথ্যগুলো আপনাদের টাইম লাইনে থেকে যায়। তো আজকে আমি প্রাইমারি ভাইবা প্রস্তুতির শীর্ষক শুধু ইনফরমেশনগুলো প্রোভাইড করব, এছাড়া কোনো আপডেট দিব না যে প্রাইমারি ভাইবার রেজাল্ট কবে হবে বা পরীক্ষাটি আদৌ বাতিল হবে কিনা, লিখিত পরীক্ষা, এটা নিয়ে কোনো আপডেট দিব না। বিকজ যে বিষয়টি আমি নিশ্চিত না, সে বিষয়টি নিয়ে কথা বলাটা এক ধরনের ধৃষ্টতা। আর যেহেতু এটি টোটালি মিনিস্ট্রির ব্যাপার বা ডাইরেক্টরেটের ব্যাপার, কবে নাগাদ রেজাল্ট দিবে বা পরীক্ষা বাতিল হবে কিনা এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি সরাসরি আলোচনায় চলে যাব এবং এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনাদের ভাইবা প্রার্থী যারা আছেন তাদেরকে করতে পারে। আমার দীর্ঘদিনের ভাইবা অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ BCS এর ভাইবা পড়াই বা অন্যান্য চাকরির যারা ভাইবা প্রার্থী তাদেরকেও প্রস্তুত করি। আচ্ছা, আফনান সিয়াম, রেজাল্টের খবর নাই ভাইবা নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা বিষয় খেয়াল করব। ঠিক আছে, শেয়ার ডান, ঠিক আছে। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি শেয়ার করব। তার মানে আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা, আমি প্রথম যে প্রশ্নটি করব সে প্রশ্নটির উত্তর কি হবে আপনারা কমেন্টে লিখবেন। প্রথম প্রশ্নটি আপনাকে করতে পারে যে
যে বলেন তো বাংলাদেশের রাষ্ট্রীয় বা সাংবিধানিক নাম কি? বলেন এটার উত্তর কি হবে? কি আগে উত্তরটা দিতে পারবেন? এটার উত্তরটা কে আগে দিতে পারবেন? বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? আমি একটু কাজ করে নিই, এই ফাঁকে উত্তরটা কে দিতে পারবেন? কমেন্টে লিখবেন বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি। আচ্ছা, অনেকে উত্তরটা দিয়েছেন। এটার উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে প্রথম যে প্রশ্নটি ভাইবা বোর্ড করতে পারে যে বলেন তো বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, তাহলে উত্তরটা কি হবে? যে স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভাইবাতে উত্তরটা কি হবে? স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অর্থাৎ স্যার কিন্তু এটার উত্তরের অংশ না, মানে ভাইবা বোর্ডকে আমরা অ্যাড্রেস করছি কি হিসাবে? স্যার অ্যাড্রেস করছি স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, তাহলে এই যে উত্তরটা, এই উত্তরটা কোন কোন প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য? যে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, উত্তরটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, কিংবা বাংলাদেশের সাংবিধানিক নাম কি। বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি বা বাংলাদেশের সাংবিধানিক নাম কি? আচ্ছা, আরেকটি কথা আমি একটু বলে রাখি, যারা এই পেজে অপ্রয়োজনীয় কিংবা নিষ্প্রয়োজনীয় বা বিব্রতকর যারা কমেন্ট করবে তাদেরকে সরাসরি পেজ থেকে ব্লক করে দেওয়া হবে। সিদ্ধান্তটি কেমন হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। এই ডিসিশনটি কেমন হচ্ছে একটু কমেন্ট করেন তো। যে যারা অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় বা বিব্রতকর বা উল্টাপাল্টা যেটাকে বলা হয় কমেন্ট যদি কেউ করে, তাহলে সরাসরি তাকে ব্লক করে দেওয়া হবে। এই ডিসিশনটা কেমন হচ্ছে আপনারা একটু বলেন, কারণ আমি চাই যে নাথিং ইজ বেটার দেন সামথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং না, নাথিং ইজ বেটার দেন সামথিং। অর্থাৎ অনেক সময় দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটাকে ইংলিশে কি বলা হয়? এটাকে বলা হয় নাথিং ইজ বেটার দেন সামথিং, অর্থাৎ কিছু থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রশ্নটি আমাদের ভাইবা বোর্ড করতে পারে যে বলেন তো বা বলো তো বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি বা বাংলাদেশের সাংবিধানিক নাম কি, তাহলে এটার উত্তর হবে যে স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর আমাদের যদি পরবর্তী প্রশ্ন করে যে আপনি বলেন তো যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আপনি বললেন, এটাকে ইংলিশে আপনি কি বলবেন? বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটার ইংরেজি কি হবে? এখন আপনারা কমেন্ট করেন তো দেখি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটার ইংরেজিটা কি হবে। কে কমেন্টটা করতে পারবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজিতে আমরা কি আনসার দিব? থ্যাংক ইউ আপনারা যারা রেসপন্স করছেন। রাইট স্যার, ইয়েস আই এম ডুইং দ্যাট, আমি সেটাই করতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটার ইংরেজিটা কি হবে? দেখি কে কমেন্ট আগে করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কমেন্টটা কে আগে করতে পারে যেটার ইংরেজিটা কি হবে? আচ্ছা, এখন পর্যন্ত আমি আনসারটা পাইনি, বাট আমি লিখে দিচ্ছি দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। প্রত্যেকে আপনার কি করে ফেলবেন? নোট করে ফেলবেন, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে এই যে দুটো উত্তর, এই দুটো উত্তর কিন্তু আপনাদের ভাইবা বোর্ডে কমন পড়তে পারে। এটা একদম বেসিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তাহলে ভাইবা বোর্ড কিন্তু অনেককে ফেল করিয়ে দিবে। বাট যাদেরকে ভাইবা বোর্ড ফেল করে দিবে বা ভাইবা বোর্ডে ফেল করানোর যে কারণগুলো রয়েছে, বেসিক কিছু প্রশ্নের উত্তর না পারা, তার মধ্যে একটা প্রশ্ন।
যে আপনি বাংলাদেশে একটি পরীক্ষা দিচ্ছেন, বাংলাদেশে যে কোনো একটা চাকরির জন্য, তাহলে সেই চাকরির পরীক্ষা আপনাকে এই বেসিক উত্তরগুলো আপনাকে জানতে হবে। তাহলে আমাদের আজকে প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? উত্তর হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপরে এটার ইংরেজি যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য স্টেট নেম অফ বাংলাদেশ, তাহলে উত্তর হবে স্যার দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অর্থাৎ যদি আপনার প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য স্টেট নেম অফ বাংলাদেশ, ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা বেঙ্গলি মিনিং কি বা এর বাংলাটা কি, আপনি বলবেন স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পরিচয়। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করতে পারে যে আপনি বলেন তো দেখি যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের প্রধান কে? বাংলাদেশের প্রধান কে? দেখেন দেখি কে আনসারটা করতে পারে যে বাংলাদেশের প্রধান কে। ইংলিশটা হবে হু ইজ দ্য হেড অফ স্টেট অফ বাংলাদেশ, অথবা হু ইজ দ্য হেড অফ বাংলাদেশ। বাংলা যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের প্রধান কে, তাহলে এটার আনসার কি হবে বলেন দেখি, কে পারবেন? বাংলাদেশের প্রধান কে? প্রত্যেকে একটু শেয়ার করে দিতে হবে। বাংলাদেশের প্রধান কে? প্রশ্নের উত্তর কি হবে দেখি, এখন পর্যন্ত এর আনসারটা আমরা পাইনি। বাংলাদেশের প্রধান কে? আচ্ছা, এটার উত্তর হবে মহামান্য রাষ্ট্রপতি। তাহলে প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের প্রধান কে? উত্তর কি হবে? মহামান্য রাষ্ট্রপতি। একই সাথে আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে? মহামান্য রাষ্ট্রপতি। তাহলে বাংলাদেশের প্রধানকে? মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে? মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের সবচেয়ে আগে প্রোটোকল কে পেয়ে থাকেন? মহামান্য রাষ্ট্রপতি। সবার আগে নিরাপত্তা এবং সম্মান কে পেয়ে থাকেন? মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের নির্বাহী কাজ কার নামে সম্পাদিত হয়? মহামান্য রাষ্ট্রপতির নামে। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে আমাদের যিনি রাষ্ট্রপতি তাকে আমরা কি হিসাবে অ্যাড্রেস করি? তাহলে বাংলাটা কি হবে? স্যার মহামান্য। তাহলে আমাদের বাংলাদেশের প্রধান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? মহামান্য হিসাবে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্নটি করতে পারে এভাবে। তারপরে আমাদের প্রশ্নটি করতে পারে সেটি হচ্ছে যে বাংলাদেশের মালিককে? দেখি এই উত্তরটা কি আগে দিতে পারে। বাংলাদেশের মালিককে? ভেরি গুড, আপনারা প্রত্যেকে খুবই রেসপন্সিভ। হ্যাঁ, বাংলাদেশের মালিককে, এই প্রশ্নের উত্তর কি হবে বলেন? বাংলাদেশের মালিক হচ্ছে সাধারণ জনগণ। বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ, অর্থাৎ অর্ডিনারি পিপল। অর্ডিনারি পিপল বা মাস পিপল বা বাংলাদেশের সাধারণ জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক। বিকজ বাংলাদেশ হচ্ছে একটি পিপলস রিপাবলিক। যেহেতু এটি একটি পিপলস রিপাবলিক এবং বাংলাদেশ যেহেতু পিপলস রিপাবলিক সিস্টেমকে বিলং করে, দ্যাট ইজ ওয়াই বাংলাদেশের মালিক হচ্ছে অর্ডিনারি পিপল। আর বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয় মহামান্য রাষ্ট্রপতির নামে। মহামান্য রাষ্ট্রপতি আমাদের হেড অফ স্টেট। মহামান্য রাষ্ট্রপতির নামে আমাদের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয়। এবং একই সাথে মহামান্য রাষ্ট্রপতি নিয়ে অনেকগুলো প্রশ্ন করতে পারে আপনাকে যে মহামান্য রাষ্ট্রপতির উপরে আদালতের কোনো এখতিয়ার নেই, যে কার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যায় না, তিনি হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি আদালতের এখতিয়ার বহির্ভূত, তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে তাহলে এখন বলেন তো দেখি বাংলাদেশের মালিককে বা বাংলাদেশের মালিক কারা? তাহলে বাংলাদেশের মালিককে বা বাংলাদেশের মালিক কারা? এটার উত্তর হবে বাংলাদেশের সাধারণ জনগণ। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন করতে পারে এখান থেকে যে বাংলাদেশের সরকার প্রধান কে? বাংলাদেশের সরকার প্রধান কে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে মাননীয়
প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আবারও বলছি, বাংলাদেশের সরকার প্রধান। তাহলে প্রশ্নটি যদি করে যে হু ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তাহলে হু ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তাহলে উত্তর কি হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ হিজ অথবা হার এক্সিলেন্সি, হিজ অথবা হার এক্সিলেন্সি আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, বা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। তাহলে আমাদের অনারেবল প্রেসিডেন্ট, আমাদের হেড অফ স্টেট, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, হেড অফ গভর্নমেন্ট। তাহলে আমাদের সরকার প্রধানকে, বাংলাদেশের সরকার প্রধানকে উত্তর হবে মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুলতানা ইয়াসমিন, প্রত্যেকে একটু শেয়ার করে দিতে হবে। আরিফুল ইসলাম ঝিনেদহ থেকে, ভেরি গুড। তাহলে আমরা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাইবার জন্য একদম বেসিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের পারতেই হবে। এরপর আমাকে বাংলাদেশ থেকে প্রশ্ন করতে পারে, আচ্ছা বলেন তো যে বাংলাদেশ পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল? বাংলাদেশ পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল? এই যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশ পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে যে ব্রিটেন। বাংলাদেশ পূর্বে ব্রিটেনের উপনিবেশ ছিল। কিংবা বাংলাদেশ ভূখণ্ড পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল, তাহলে উত্তর হবে ব্রিটেন। এবার যদি বলা হয় যে বাংলাদেশ কোন দেশের কাছ থেকে উপনিবেশ মুক্ত হয়েছে, ব্রিটেনের কাছ থেকে, তার মানে টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ রুলড বাই ব্রিটিশ এম্পায়ার। In 1947, Indian subcontinent was divided through two nations theory and two nations theory. Basically, two nations theory বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947-এ 14 August and 15 August respectively, Pakistan and India became liberated from British Empire. That is why once upon a time, এই যে আমাদের বাংলাদেশ ভূখণ্ড, পাকিস্তান ভূখণ্ড এবং ইন্ডিয়ান ভূখণ্ড once upon a time ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়েছিল বা ব্রিটিশ এম্পায়ার কিংবা ব্রিটিশ কলোনি হিসেবে বিবেচিত হয়েছিল। বাট আমরা লিবারেটেড হয়েছি কোন দেশের কাছ থেকে? 1971 থ্রু লিবারেশন ওয়ার উই বিকেম লিবারেটেড ফ্রম পাকিস্তান। তাহলে প্রশ্নটি হলো যে আমরা কোন দেশের উপনিবেশ ছিলাম? বাংলাদেশ পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর ব্রিটেন। এরপর যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশ পূর্বে কোন দেশের অধীনে ছিল, প্লিজ প্রত্যেকে বি কনসেন্ট্রেটেড। বাংলাদেশ পূর্বে কোন দেশের, প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করতে হবে, কোন দেশের অধীনে ছিল? এটার উত্তর কি হবে? বাংলাদেশ পূর্বে কোন দেশের অধীনে ছিল, তাহলে এটার উত্তর হবে পাকিস্তান। প্রশ্নটি হলো যে বাংলা থেকে সাহিত্য নাকি গ্রামারও ফোকাস করব? আমি সব বলবো। ইউ হ্যাভ টু ওয়েট। এই মুহূর্তে আমি একটু ফ্রি আছি, বিকজ 46th BCS এর ভাইবা কার্যক্রম আমার শেষের দিকে। আগামী মাস থেকে আমি 47 BCS এর ভাইবা নিয়ে ব্যস্ত হয়ে যাব, যে কারণে আমি আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা জানেন যে আমি ব্যস্ত থাকি, আমি লাইভ নেওয়ার সময় পাইনি। বাট প্রাইমারি ভাইবা যেহেতু হবে, সুতরাং আপনাদের ভাইবা বোর্ডে কেমন প্রশ্ন করতে পারে এটা নিয়ে আমি অলরেডি সাজেশন তৈরি করে ফেলেছি, এবং যারা আমার কাছে ভাইবার জন্য যুক্ত হয়েছে অ্যাকচুয়ালি তাদেরকে এটি দেওয়া হচ্ছে বা তাদেরকে ক্লাসে বলা হচ্ছে, তো আপনাদেরকে আমি ওপেন করে দিচ্ছি। তাহলে বাংলাদেশ পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল, তাহলে এটার উত্তর হবে ব্রিটেন। আর বাংলাদেশ পূর্বে কোন দেশের অধীনে ছিল, এটার উত্তর হবে পাকিস্তান। এবার যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশ পূর্বে কোন দেশের উপনিবেশে পরিণত হয়েছিল, ব্রিটেন। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ কোন দেশের অধীনে ছিল, পাকিস্তান। কিংবা বাংলাদেশ কার কাছ থেকে উপনিবেশ মুক্ত হয়েছে, ব্রিটেনের কাছ থেকে। বাংলাদেশ কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশ কার কাছ থেকে স্বাধীন হয়েছে, বাংলাদেশ কার কাছ থেকে মুক্ত হয়েছে, উত্তর হবে পাকিস্তান। তাহলে একটা হচ্ছে লিবারেশন এবং একটা হচ্ছে কলোনিয়ালিজম, দুটো কিন্তু একরকম না। আচ্ছা, প্রত্যেকেই ক্লিয়ার কিনা? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান আমি মোটামুটি সাবজেক্ট ভিত্তিক নিয়ে একটা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রত্যেকে ক্লিয়ার কিনা? প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করেন প্রত্যেকে ক্লিয়ার কিনা। মাঝে মাঝে একটু রেসপন্স করতে হবে আর শেয়ার করতে হবে। আচ্ছা, এখান থেকে আপনাকে আরো যে প্রশ্নগুলো প্রাসঙ্গিকভাবে করতে পারে, সেটি হচ্ছে যে আপনাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা প্রাচীনকালে বা প্রাচীন যুগে যে সেটা হচ্ছে যে এই বাংলাদেশের ভূখণ্ড বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এই অঞ্চলগুলোর নাম কি?
তাহলে প্রাচীনকালে বাংলাদেশ ভূখণ্ড বিভিন্ন অঞ্চলে, আপনারা তো আসলে অঞ্চলে বিভক্ত ছিল এই অঞ্চলগুলোর নাম কি? দেখি কি আগে কমেন্টটা করতে পারে। ক্লিয়ার স্যার, ভেরি গুড। আচ্ছা, আমি সব বলবো। প্রাচীনকালে বাংলাদেশ ভূখণ্ড, থ্যাংক ইউ যারা শেয়ার ডান, থ্যাংক ইউ। প্রাচীনকালে বাংলাদেশ ভূখণ্ড বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল, এই অঞ্চলগুলোর নাম কি? তাহলে এটার উত্তরটা কি? ইয়েস, চিলেকোঠার সেপাই, দারুণ। তাহলে এটার উত্তর হচ্ছে জনপদ। এবার চিলেকোঠার সেপাই, আপনি একটু কমেন্ট করেন যে চিলেকোঠার সেপাই কে লিখেছেন? চিলেকোঠার সেপাই এটা কে লিখেছেন? এটা একটা সাহিত্যকর্ম, ইফ আই এম নট এনি মিস্টেকেন, এটা একটা উপন্যাস। আমি সহজ করে দিচ্ছি আরো, সেটি হচ্ছে যে 1969 যে মাস আপরাইজিং, 1969 সালে যে গণঅভ্যুত্থান, এটির প্রেক্ষিতে মূলত চিলেকোঠার সেপাই এটি রচনা করা হয়েছিল। তো কে রচনা করেছেন বলেন, আপনি একটু কমেন্ট করেন। ও সুলতানা ইয়াসমিন অলরেডি কমেন্ট করছেন, সেটা হচ্ছে হ্যাঁ সমাজকর্ম, হ্যাঁ আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, ভেরি গুড। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস, ইয়েস, চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস। তাহলে এই আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু ভাইবা বোর্ডে বলা যাবে না, তাকে সম্মান করে বলতে হবে। তাহলে প্রখ্যাত উপন্যাসিক প্রয়াত আখতারুজ্জামান ইলিয়াস। একটু কমেন্ট করেন তো অ্যাপ্রোচটা বুঝতে পারছেন কিনা। প্রখ্যাত উপন্যাসিক প্রয়াত আখতারুজ্জামান ইলিয়াস। তার মানে আখতারুজ্জামান ইলিয়াস যদি আমরা বলি, তাহলে তো সে তো আমাদের বন্ধু প্রতিম লোক না, কাজে একটু সম্মান করে বলতে হবে। এটা হচ্ছে ভাইবা। হ্যাঁ, সুলতানা ইয়াসমিন এবং চিলেকোঠার সেপাই, আপনারা একটু আমাকে কমেন্ট করেন যে ক্লিয়ার কিনা, অ্যাপ্রোচটা ক্লিয়ার কিনা। রাজু হোসেন, তাহলে ভাইবার অ্যাপ্রোচটা কেমন হবে? ভাইবাতে আমরা সর্বোচ্চ বিনয় প্রদর্শন করব, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব, সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করব। যারা এই যে শ্রদ্ধার সম্মান ডিজার্ভ করেন তাদেরকে আমরা এটা প্রোভাইড করব। হ্যাঁ, তাহলে প্রখ্যাত উপন্যাসিক প্রয়াত আখতারুজ্জামান ইলিয়াস, ইয়েস, ক্লিয়ার স্যার। তাহলে প্রাচীনকালে বাংলাদেশ ভূখণ্ড বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল, এই অঞ্চলগুলোর নাম কি বলেন তো? উত্তর হবে স্যার জনপদ নামে, বা এই অঞ্চলগুলো এক একটা জনপদে বিভক্ত ছিল। এরপর আপনাকে ওখান থেকে ভেঙে ভেঙে প্রশ্ন করতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে বলেন তো আপনার বাড়ি যদি কুমিল্লা অঞ্চল হয়, তাহলে কুমিল্লা এবং নোয়াখালী এটা কোন জনপদের অংশ ছিল? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে কুমিল্লা ও নোয়াখালী এটা কোন জনপদের অংশ ছিল? কে আগে কমেন্টে করতে পারে দেখি। হ্যাঁ, আমি বলেছি ভাইবার চিন্তা আমার উপর ছেড়ে দিতে। হ্যাঁ, আমার উপর ছেড়ে দাও ভাইবার চিন্তা। হ্যাঁ, তাহলে কুমিল্লা এবং নোয়াখালী কোন জনপদের অংশ ছিল? আমরা জানি সেটা হচ্ছে যে সমতট জনপদের অংশ ছিল। তারপরে প্রশ্ন করতে পারে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে কুমিল্লার কয়েকটি দর্শনীয় স্থানের নাম বলতো। এখান থেকে প্রশ্নটা এভাবে করতে পারে। বা নোয়াখালীর পূর্ব নাম কি ছিল, এটা প্রশ্ন করতে পারে। তো নোয়াখালীর পূর্ব নাম কি ছিল বলেন দেখি, কে পারবেন? নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? দেখি কে আনসারটা আগে দিতে পারে। নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? 70 পেলে কি ভাইভাতে ডাক পাবো এটা বলা মুশকিল, তবে সম্ভাবনা বেশি। তাহলে এই যে নোয়াখালী এর পূর্ব নাম কি ছিল, যারা নোয়াখালীর মানুষ তাদেরকে জিজ্ঞাসা করতে পারে, বা যে কাউকে জিজ্ঞাসা করতে পারে, এটা তো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। তাহলে নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? এটা সম্ভবত সুধারাম, সম্ভবত, আমার ভুল হতে পারে। কি আপনারা একটু কমেন্ট করেন যে ঠিক কিনা, যে নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম, এটা ঠিক কিনা। তারপরে কুমিল্লা নিয়ে প্রশ্ন করতে পারে, এটা আমার ভুল হতে পারে, আমার এই মুহূর্তে মনে নাও পড়তে পারে। এরপরে কুমিল্লা নিয়ে প্রশ্ন করতে পারে, অনেকগুলো কারণে কুমিল্লা প্রশ্ন করতে পারে। যেহেতু প্রশ্নটি আসছে যে সমতট জনপদের অংশ কোন কোন অঞ্চল ছিল, তো বিশেষ করে কুমিল্লার কয়েকটি দর্শনীয় স্থানের নাম জিজ্ঞাসা করতে পারে, কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নাম জিজ্ঞাসা করতে পারে কুমিল্লা, বা কুমিল্লা কেন বিখ্যাত, কুমিল্লার কোন খাবারটি বিখ্যাত, এভাবে প্রশ্ন করতে পারে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের প্রশাসন, সরকার, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলেন তো যে এই যে হরিকেল বলে একটা জনপদ ছিল, হরিকেল জনপদ, এই হরিকেল জনপদের অংশ ছিল কোন কোন অঞ্চল? তো আমরা জানি যে সিলেট, চট্টগ্রাম, এই অঞ্চলগুলো মূলত হরিকেল জনপদের অংশ ছিল। সিলেট, তারপরে চট্টগ্রাম,
চট্টগ্রাম। এরপর আপনাকে বলতে পারে আছে সিলেটকে কি বলা হয় বলেন তো? তো আমরা জানি সিলেটকে বলা হয় 360 আউলিয়ার শহর, আর চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার শহর। এবার জিজ্ঞেস করতে পারি সিলেটের পূর্ব নাম কি ছিল? সিলেটের পূর্ব নাম কি ছিল? জালালাবাদ, শ্রীহট্ট। হ্যাঁ, এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর জিজ্ঞেস করতে পারে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি বলেন তো, বা বলো তো। চট্টগ্রাম হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী, এভাবে প্রশ্ন করতে পারে। তারপর বলতে পারে যে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? চট্টগ্রাম হচ্ছে কি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তারপরে সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে অবস্থিত। তাহলে আমি আপনাদেরকে যেটা বার্তা দিচ্ছি, আপনারা তো আসলে বিভিন্নভাবে মোটিভেশনাল স্পিচ পেতে পেতে আপনারা অনেকটা টর্চার্ড হয়ে গেছেন। মানে মোটিভেশনাল স্পিচ পেতে পেতে বিভিন্ন বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে এত বেশি মোটিভেশনাল স্পিচ পাচ্ছেন, এত বেশি আপনাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে এটা পড়েন, ওটা পড়েন, এভাবে পড়তে হবে, ওভাবে পড়তে হবে, না পড়লে ফেল করবেন, এটা করবেন, ওটা করবেন। আপনারা নিজেরাই কিন্তু কনফিউজ হয়ে গেছেন। এই জন্য অনেকে আমাকে পার্সোনালি জানতে চান যে স্যার আপনি একটু লাইভে আসেন, এসে আমাদেরকে একটু পরামর্শ দেন যে আসলে আমাদেরকে মানে কোন ইনফরমেশনগুলো আমাদের পড়া উচিত, অর্থাৎ হুইচ ইনফরমেশন মানে মানে আমাদেরকে পড়া উচিত। নিশ্চয় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে ঠিক বলছি কিনা বলেন তো দেখি। আপনারা মোটিভেশনাল স্পিচ পেতে পেতে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক বলছি কিনা কথাটা? কিন্তু এখানে মূল জিনিসটা কি, যে আমাদের কিভাবে পড়তে হবে, কোন কোন তথ্যগুলো পড়তে হবে, বা আসলে ভাইবা বোর্ডে কেমন ধরনের প্রশ্নগুলো হয়। ভাইবা বোর্ডে ইউজুয়ালি আপনাকে একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে সেই প্রশ্নের উত্তর রিলেটেড মানে আনসার রিলেটেড আপনাকে কাউন্টার প্রশ্ন করবে। তো সেই কাউন্টার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি ওখান থেকে আবার আপনাকে কাউন্টার প্রশ্ন করতে পারে। এভাবে এটাকে মূলত ভাইবা বলা হয়। ভাইবাতে তো একজন থাকেন না, ভাইবাতে 3 জন কমপক্ষে থাকেন, 3 জন থাকেন, 4 জন থাকেন, 5 জন থাকতে পারেন। তো একজন আপনাকে প্রশ্ন করা হলো, প্রশ্ন করলেন বলেন তো দেখি চট্টগ্রামকে আমাদের কি বলা হয়? চট্টগ্রামকে আমাদের বাণিজ্যিক রাজধানী বলা হয়। তারপর আপনাকে বলতে পারে যে বাংলাদেশের কয়েকটি সমুদ্র বন্দরের নাম বলেন তো। তো চট্টগ্রাম, মংলা, পায়রা এগুলো হচ্ছে আমাদের প্রধান 3টি সমুদ্র বন্দর। মানে প্রসঙ্গগুলো কিভাবে আসতে পারে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, কিন্তু এইটা জানি না যে কোনটা পড়তে হবে না স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখন তো সুলতানা ইয়াসমিন, এখন তো বুঝতে পারছেন যে প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন হতে পারে ভাইবা বোর্ডে। আচ্ছা, এরপরে আপনাকে যে প্রশ্নটি করতে পারে যে আচ্ছা, আগে আমি আপনাদেরকে বলেছি, আপনাকে বলতে পারে যে আপনি যে বললেন যে আমরা ব্রিটেনের কাছ থেকে উপনিবেশ মুক্ত হয়েছি, তো বলেন তো যে ব্রিটেনের যিনি প্রধান তাকে কি বলা হয়? অর্থাৎ ব্রিটেনের প্রধানকে আমরা যেমন বললাম যে বাংলাদেশের প্রধান হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আবারও বলছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের প্রধান। তাহলে আপনাকে ওখান থেকে প্রশ্ন করতে পারে যে ব্রিটেনের প্রধানকে কে বলতে পারবেন? আনসারটা বলেন দেখি, কে আনসারটা দিতে পারবেন? ব্রিটেন যেহেতু এখানে কনস্টিটিউশনাল মনার্কি বিলং করে, তাই এদেশের হেড অফ স্টেট is not elected by ordinary people. মনে রাখবেন, ব্রিটেনের হেড অফ স্টেট is not elected by ordinary people. বাংলাদেশের হেড অফ স্টেট is elected by ordinary people indirectly, but ব্রিটেনের হেড অফ স্টেট is elected is not ordinary people. এটা উত্তরাধিকার সূত্রে ইলেক্টেড হয়ে যায়। অর্থাৎ এখানকার প্রধান তিনি হচ্ছেন রাজা বা রানী, অর্থাৎ ইংলিশে বলা হয় হিজ ম্যাজেস্টি কিং অথবা হার ম্যাজেস্টি কুইন। হিজ ম্যাজেস্টি কিং অথবা হার ম্যাজেস্টি কুইন হচ্ছেন ব্রিটেনের প্রধান। যদি জিজ্ঞাসা করে এই মুহূর্তে ব্রিটেনের প্রধানকে, বা এই মুহূর্তে ব্রিটেনের রাজাকে, বা এই মুহূর্তে ব্রিটেনের প্রধানকে, তাহলে আমরা জানি যে এই মুহূর্তে ব্রিটেনের যিনি প্রধান তিনি কিন্তু রাজা। অর্থাৎ এর আগে ব্রিটেনের রানী ছিলেন কুইন দ্বিতীয় এলিজাবেথ, তার ছেলে কিং চার্লস III, অর্থাৎ হিজ ম্যাজেস্টি রাজা তৃতীয় চার্লস। এভাবে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। মনে রাখবেন যে এটি শুধু প্রাইমারি শিক্ষকের ভাইবার প্রস্তুতি না, এটা যত চাকরি আছে অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল সার্ভিসও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এভাবে আপনাকে প্রশ্নগুলো করতে পারে। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইবা বোর্ড এখান থেকে অনেক প্রশ্ন করেছে, আপনাকে প্রশ্নগুলো করতে পারে। বিকজ প্রাইমারি চাকরি পাওয়ার জন্য আপনারা জানেন এখন কিন্তু ন্যূনতম আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে। অর্থাৎ সেটি অনার্স কিংবা পাস কোর্স যেটি হোক না কেন, সেটি বিএ অনার্স ডিগ্রি কিংবা বিএ পাস বা বিএ ডিগ্রি যাই হোক না কেন, তাহলে আপনি বুঝতে পারছেন আপনাদের আগের মতো প্রশ্ন কিন্তু করবে না, খুব ইজি প্রশ্ন কিন্তু করবে না। আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, মানে ফান্ডামেন্টাল ইস্যুসগুলো আপনাকে জানতে হবে।
আচ্ছা, তাহলে কিনস্টালস 3, ভেরি গুড। আচ্ছা, এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ঠিক আছে, আপনি বলেন তো যে এটা গেল, এই প্রসঙ্গে এগুলো গেল, এখান থেকে কোনোভাবে আপনার প্রশ্ন কিন্তু কমন পেতে পারে। এরপর আপনাকে বলতে পারে যে আচ্ছা, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তো মুক্ত হয়েছে, তাই না? বা বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তো স্বাধীন হয়েছে। জি স্যার। তাহলে এখন বলেন তো যে বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে, এই যুদ্ধটার নাম কি? এটা কি স্বাধীনতা যুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ? তাহলে বাংলাদেশের যুদ্ধটা, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধটা, সেটা কি ইন্ডিপেন্ডেন্স ওয়ার নাকি লিবারেশন ওয়ার? তাহলে ইন্ডিপেন্ডেন্স ওয়ারের বাংলা কি? স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধ। আর ইন্ডিপেন্ডেন্স ওয়ারের বাংলা স্বাধীনতা যুদ্ধ, আর লিবারেশন ওয়ারের বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছে এগেইনস্ট পাকিস্তান, সেটা কি স্বাধীনতা যুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ? দেখুন, এই যুদ্ধটি আমাদের দেশে বা আমরা যেটা লালন করে আসছি, জেনে আসছি ঐতিহাসিকভাবে, এই যুদ্ধের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। ইংলিশে বলা হয় লিবারেশন ওয়ার। এখন আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ওয়ার, অথবা ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ওয়ার? আমি ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট দেয়ার ইজ নো ইন্টারন্যাশনালি রিকগনাইজড এনি ডেফিনেশন অফ লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ওয়ার। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংজ্ঞা নেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কি। বাট ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট ইউ আর গোয়িং টু ফেস আ ভাইবা বোর্ড। দ্যাট ইজ ওয়াই ভাইবা বোর্ডে আপনাকে জাস্ট কথাটা বুঝিয়ে দিতে পারলে হলো। একটি দেশ বা একটি জাতি যখন অন্য কোনো দেশের অধীনে না থেকে স্বতন্ত্র এবং স্বাধীন হবার নিমিত্তে কোনো যুদ্ধ করে, তখন সেই যুদ্ধকে বলে স্বাধীনতা যুদ্ধ। আর একটি দেশ যখন অন্য কোনো দেশ দ্বারা, অন্য কোনো জাতি দ্বারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়, তখন এসব থেকে মুক্ত পাওয়ার জন্য বা মুক্ত হবার জন্য একটি দেশ বা একটি জাতি যখন অন্য দেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে, তখন সে যুদ্ধের নাম হলো মুক্তিযুদ্ধ। তাহলে 1947 থেকে 1971 পর্যন্ত 23টি বছর আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। এগুলো থেকে আমরা মুক্ত হতে চেয়েছি। অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, প্রশাসনিক মুক্তি, সব রকম থেকে। এই জন্য আমাদের যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। বাট যেমন আমেরিকান পিপল গ্রেট ব্রিটেনের এগেনিস্টে তারা ডিক্লেয়ার করেছিল, ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিল 1776 সালে 4 জুলাই, এবং থ্রো আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ওয়ার আমেরিকা জয়লাভ করেছিল, গ্রেট ব্রিটেনকে পরাজিত করেছিল। এরপরে ফার্স্ট ভার্সাই ট্রিটি আমেরিকা বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম গ্রেট ব্রিটেন। একই সাথে আমরা কিন্তু হয়েছিলাম কি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার ইন 1971 অন 16th ডিসেম্বর, যেটা রেসকোর্স ময়দানে হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। এটাকে বলা হয় আত্মসমর্পণ দলিল, ইংলিশে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটির মাধ্যমে কিন্তু আলটিমেটলি ফর্মালি উই বিকেম লিবারেটেড as well as we achieved our great victory from Pakistan. That is আমাদের যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ, আর আমেরিকার যুদ্ধের নাম স্বাধীনতা যুদ্ধ। এখন একটু কমেন্ট করেন তো আপনারা ক্লিয়ার কিনা, বিষয়টি ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করেন। হ্যাঁ, রেজাল্ট কবে নাগাদ হতে পারে? আমি আবারও বলছি, এই জাতীয় উত্তর আমি আর বলবো না। সুলতানা ইয়াসমিন, এই জাতীয় আপডেট আমি আর দিচ্ছি না যে রেজাল্ট কবে নাগাদ হতে পারে, কারণ এটা নাও মিলতে পারে, কবে নাগাদ হতে পারে। তবে আমরা তো বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট দিতে পারে। আচ্ছা, এখন আপনারা একটু কমেন্ট করেন যে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। লিবারেশন ওয়ার এবং ইন্ডিপেন্ডেন্স ওয়ারের মধ্যে বেসিক ডিফারেন্সটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করতে হবে, ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের শুধুমাত্র প্রাইমারি ভাইবার জন্য না, এটা আমাদের যে কোনো চাকরি ভাইবার জন্য কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে পারে। আচ্ছা, ক্লিয়ার স্যার, ওকে ফাইন, ঠিক আছে। এরপরে আমাদের অ্যানাদার কোশ্চেন আপনাকে করতে পারে। বলেন তো, এটা একটা, যদি আমি বলি এটা একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন, প্রায় এই প্রশ্নটি করে, অনেক সময় ভাইবা বোর্ডে প্রশ্নটি করে যে বলেন তো যে পৃথিবীতে কোন দেশটি সবচেয়ে সুন্দর?
বলেন তো পৃথিবীতে কোন দেশটি সবচেয়ে সুন্দর, বা আপনার কি মনে হয়, বা আপনার কাছে কি মনে হয় পৃথিবীর কোন দেশটি সবচেয়ে সুন্দর? অনেকে আনসার দেয় যে সুইজারল্যান্ড, অনেকে আনসার দেয় কানাডা, বিভিন্ন রকম আনসার দেয়। বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট at first such type of question, if you are asked in any type of viva board, in that case your answer must be স্যার বাংলাদেশ। তাহলে আনসার কি হবে? ইয়েস, সুবর্ণাচা, ভাইবা কোর্সে কিভাবে ভর্তি হব আর কিভাবে করব যদি একটু বলতেন, ক্লিয়ার করতেন। আচ্ছা ঠিক আছে, যারা আমার সাথে ভাইবা কোর্সের সাথে যুক্ত হতে চাচ্ছেন 01712282980, এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। এই ফোন নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমি আপনাদের প্রসিডিউরটা বলে দিব। 01712282980। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যারা ভাইবা বোর্ড ফেস করবেন, সেটা যে কোনো চাকরির ভাইবা, প্রাইমারি সহকারী শিক্ষক, প্রাইমারি হেড টিচার, এনটিআরসিএ, সিনিয়র স্টাফ নার্স, বা 10th গ্রেড থেকে 20th গ্রেডের যে কোনো একটা চাকরির ভাইবাতে যারা আপনি ভাইবা বোর্ড ফেস করবেন, মনে রাখবেন আপনি যে তথ্যটা জেনেছেন লিখিত পরীক্ষার সময়, সেই তথ্যটা ভাইবা উপযোগী আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। লিখিত পরীক্ষার ভাইবা পরীক্ষা কিন্তু একরকম না। ভাইবাটা আপনাকে ফিজিক্যালি যে কোনো একটা অথরিটির সামনে আপনাকে কি করতে হবে? অ্যাটেন্ড করতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। এরপরে আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে, আপনাকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে লিখিত পরীক্ষার যে আনসারটা আমরা লিখবো ভাইবাতে সেভাবে আমরা বলবো না। ইভেন ভাইবাতে আপনাকে যে প্রশ্নটি করা হবে আপনাকে সেভাবে আনসারটা দিতে হবে। আচ্ছা, তাহলে পৃথিবীতে কোন দেশটি সবচেয়ে সুন্দর? তাহলে উত্তরটি হবে, হ্যাঁ, থ্যাংক ইউ সুলতান ইয়াসমিন, থ্যাংক ইউ, সেটার উত্তর হবে বাংলাদেশ। অর্থাৎ আমাদের একটা গান আছে যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, বা এই টাইপের একটা গান আছে। কবি এই দেশকে সবচেয়ে সকল দেশের রানী হিসেবে আখ্যায়িত করছেন। এখন আপনাকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, সকল দেশের রানী কেন? বাংলাদেশ সকল দেশের রানী কেন? রাজা তো হতে পারত। তো আপনাদের একটা জিনিস ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো দেশকে আমরা মায়ের সাথে তুলনা করি। মা যেমন ফেমিনাইন জেন্ডার, তেমনি ভাবে দেশকে আমরা কিন্তু ফেমিনাইন জেন্ডার বলি। এই জন্য আমরা বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের একটি মাতৃভূমি। দেশকে কিন্তু আমরা জেন্ডার হিসেবে কি বলি? ফেমিনাইন জেন্ডার। দেশ কিন্তু ম্যাসকিউলিন জেন্ডার না। এবং দেশের ক্ষেত্রে যে প্রোনাউনগুলো বসবে সেটা হচ্ছে হার বসবে, হিজ কিন্তু না। তাহলে এই জন্য আমরা দেশকে কি বলবো? আমরা বলবো হচ্ছে সেটা হলো যে পোশাক নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলবো ইনশাল্লাহ, পর্যায়ক্রমে বলবো ইনশাল্লাহ। তার আগে বলেন যে আপনারা আলোচনাগুলো এনজয় করছেন কিনা, মানে মনে হচ্ছে যে এগুলো ভাইবা উপযোগী প্রশ্ন হতে পারে, এটা একটু কমেন্ট করেন যে মনে হচ্ছে তো যে এগুলো ভাইবা উপযোগী প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন বোর্ডে আপনাকে করতে পারে, কিংবা আপনাকে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে এই জাতীয় প্রশ্নের উত্তর আপনার জেনে যাওয়া উচিত। এটা বিশ্বাস হচ্ছে কিনা, মনে হচ্ছে কিনা, সেটা একটু বলেন। যেমন কিছু নদী আছে মহিলা হিসেবে ধরি, হ্যাঁ ইয়েস, এটা আর কি। যাই হোক, এরপরে একটা প্রশ্ন আপনাকে করতে পারে যে বলেন তো যে বাংলাদেশকে নিয়ে আপনি গর্ব করেন কিনা? বাংলাদেশকে নিয়ে আপনি গর্ব করেন কিনা? এই কোশ্চেনটা কিন্তু বিসিএস এর ভাইবা বোর্ডে প্রশ্ন করছে যে বাংলাদেশকে নিয়ে আপনি প্রাউড ফিল করেন কিনা। থ্যাংক ইউ। বাংলাদেশকে নিয়ে কোনো প্রাউড ফিল করেন কিনা, মানে আর ইউ প্রাউড অফ বাংলাদেশ? ইয়েস স্যার, আই টেক প্রাইড ইন বাংলাদেশ, অথবা আই এম প্রাউড অফ বাংলাদেশ, অথবা আই ফিল প্রাউড অফ বাংলাদেশ। আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করি। বাংলাদেশ নিয়ে গর্ব করার অনেক কিছু আছে, এগুলো আপনাকে প্রশ্ন করতে হবে। বাংলাদেশে পৃথিবীর লংগেস্ট সি বিচ রয়েছে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম যে সমুদ্র সৈকত, এটা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ একটি পিস লাভিং কান্ট্রি, বাংলাদেশের মানুষগুলো খুবই পিস লাভিং, এবং ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে বাংলাদেশের অ্যাক্টিভ প্রেজেন্স রয়েছে, পার্টিসিপেশন রয়েছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বাংলাদেশে ছোট্ট একটি ভূখণ্ড, বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি দেশ, সবুজ শ্যামলে বাংলাদেশ। এভাবে আপনি ভাইবা বোর্ডকে গুছিয়ে বলবেন যে এই দেশটি তেমন কোনো, এখানকার মানুষগুলো সংঘর্ষ পছন্দ করে না, শান্তিপ্রিয় মানুষ, ইন্টারন্যাশনালি বিভিন্ন অর্গানাইজেশনে বাংলাদেশ সম্পৃক্ত, এই কারণে স্যার বাংলাদেশকে নিয়ে আমি গর্ববোধ করি। তো এই উত্তরগুলো কিন্তু আপনাকে গুছিয়ে দিতে হবে। বাংলাদেশে জন্মগ্রহণ করে সত্যি আমি গর্বিত, এভাবে আপনি আনসারটা দিবেন। আচ্ছা, যেহেতু আপনি নিজেই ভাইবা নেন, সেহেতু আপনার বিষয়ে কোনো, আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনাদেরকে আবারও বলি, আমি কিন্তু আমি মিলন স্যার, আমাকে সবাই চেনে এভাবে যে আমি বিসিএস অফিসার প্রস্তুত করি। ইনফ্যাক্ট আমি 40 বিসিএস থেকে সারা বাংলাদেশে সর্বপ্রথম
অনলাইনে বিসিএস এর ভাইবা কার্যক্রম কিন্তু আমি ইন্ট্রোডিউস করি, এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি 29 বিসিএস থেকে ভাইবা পড়াই। তো 40 বিসিএস থেকে সর্বশেষ 45th বিসিএস পর্যন্ত, এ পর্যন্ত আমার কাছে 350+ স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার। তো ভাইবা নিয়ে যেহেতু আমার দীর্ঘমেয়াদী কাজের অভিজ্ঞতা আছে, সেই কারণে আমার কাছে মনে হয় ছেলেমেয়েরা ভাইবা বোর্ডে কোন জাতীয় ভুলগুলো করে এই বিষয়গুলো তাদের জানা দরকার। এই বিষয়টাকেই মূলত আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে আজকে এই বিষয়গুলো তুলে ধরছি। তো আপনাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে পেজে বা কোনো কমেন্টে আপনারা কোনো কমেন্ট করবেন না, আমি তা বলবো না, অবশ্যই কমেন্ট করবেন। এখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই এটা অ্যাপ্রুভ করা হবে, বাট এমন কোনো কমেন্ট আসলে প্রত্যাশা করা হবে না পেজের পক্ষ থেকে যেটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এই জাতীয় কমেন্ট যারা করবে তাদেরকে আসলে পেজ থেকে ব্লক করে দেওয়া হবে। এটা আমার ডিসিশন, এবং আমার যারা ওয়েল উইশার আপনারা যারা আছেন তারাই কিন্তু আমাকে সাজেস্ট করেছেন যারা এদেরকে পেজ থেকে বের করে দেন, কারণ নাথিং ইজ বেটার দেন সামথিং, অর্থাৎ দুষ্ট গোড়া মানে গরু চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যে আমি নক দিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে, যে সেটা হচ্ছে যে আপনাকে যে প্রশ্নটি করতে পারে, আচ্ছা আপনি বলেন তো দেখি, বাংলাদেশ আন্তর্জাতিক কোন কোন অথবা আমি একটু প্রশ্নটা একটু কারেক্ট করে দিচ্ছি, মানে একটু এডিট করে দিচ্ছি, বাংলাদেশ কোন কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? এই প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে করতে পারে, এবং এই প্রশ্ন প্রায়ই করা হয়। তো বাংলাদেশ তো অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদস্য, তাহলে এই জাতীয় প্রশ্নে আপনি 2-4টা বলতে পারলে হয়ে গেল। আপনি বলতে পারেন স্যার ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, ওআইসি, এরপরে ন্যাম, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে IMF, তারপরে WTO, তারপরে সার্ক, এরপরে বিমস্টেক, দ্যাটস ইনাফ। আরো আছে কমনওয়েলথ, এবার আপনাকে প্রশ্নটি করতে পারে। অনেকগুলো হয়ে গেছে দেখেন, অর্থাৎ ভাইবা বোর্ডে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আচ্ছা, সুলতানা ইয়াসমিন পরে আবার সব ডিসমিস করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ইন্টারেস্টিং না? আচ্ছা, হ্যাঁ, আসলে কারণ আমি জানি যে তোমাদের কোন ধরনের প্রশ্নগুলো থাকে, সেটার উত্তর তো আমি পরে দিয়ে দিব। কাজেই ডোন্ট বি এক্সাইটেড, এটা আমি ক্লাসে বলে থাকি যে ডোন্ট বি এক্সাইটেড, ইউ হ্যাভ টু ওয়েট, যে তোমাদের যত প্রশ্ন আছে এটার আনসার কিন্তু আমি পরে দিয়ে দিব। এবং আমি একটু এক্সাইটেড হয়ে যাই, ঠিক আছে, কারণ আমি তো আই হ্যাভ লটস টু গিভ ইউ, এটা আমি প্রায় বলি, আই হ্যাভ লটস টু গিভ ইউ, সো ইউ হ্যাভ টু ওয়েট। তোমরা যতক্ষণ পর্যন্ত রিসিভার ততক্ষণ পর্যন্ত আমি প্রোভাইডার, ততক্ষণ পর্যন্ত প্রোভাইডার বা গিভার যতক্ষণ পর্যন্ত তুমি রিসিভার, এটা প্রায় আমি বলি ক্লাসে। কাজেই হ্যাঁ, সুন্দর। আচ্ছা, যাই হোক, এরপরে যে আনসারটি, ক্লাসে বাজে কথা একেবারেই পছন্দ করতে না। থ্যাংক ইউ সো মাচ সুলতানা। আচ্ছা, তাহলে আমাদের যে প্রশ্নটি করতে পারে যে বাংলাদেশ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার সদস্য, এরকম কয়েকটি সংস্থার নাম বলেন তো, আপনি বলে ফেলবেন। এরপর আপনার এখান থেকে প্যারালাল প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ যে আপনি সংস্থাগুলোর নাম বললেন, বাংলাদেশ কোন সংস্থায় কবে সদস্য হয়েছে? তো আমি যদি একটু বলি যে UN, অর্থাৎ 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে। ওআইসি 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে। 1974 সালে বাংলাদেশ ওআইসি সদস্য হয়েছে। 1973 সালে বাংলাদেশ ন্যামের সদস্য হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF দুটো সংস্থা সদস্য হয়েছে বাংলাদেশ 1972 সালে। সার্কের সদস্য হয়েছে 1985 সালে, বিকজ বাংলাদেশ হচ্ছে সার্ক প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ, এবং সার্কের যে প্রথম যে সম্মেলনটা এটা ঢাকায় হয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশ হচ্ছে সার্কের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি সার্কের প্রতিষ্ঠাতা, এবং ঢাকার ডিক্লারেশনের মাধ্যমে 1985-এ ঢাকায় প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সার্কের। বিমস্টেক 1997 সালে এই বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছে, এবং বাংলাদেশ এটার প্রতিষ্ঠাকালীন সদস্য। কমনওয়েলথ 1972 সালের 18 এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়েছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট যে ইন্টারন্যাশনাল সংস্থায় মেম্বারশিপ পেয়েছে সেটা হচ্ছে কমনওয়েলথ। আমি কিন্তু আপনাদের আবারও বলছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টাইপের প্রশ্নগুলো আপনাকে ভাইবা বোর্ডে করবে।
বা করার সুযোগ রয়েছে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার সদস্য, এরকম 3টি সংস্থার নাম বলেন তো। You have to keep your mind that in your Viva votes, any type of Viva board, you have to be enough concentrated. According to your question, your answer should be that. যদি আপনাকে বলা হয় যে আপনি 3টি সংস্থার নাম বলেন তো, বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার মেম্বার এমন 3টি সংস্থার নাম বলেন তো, সো আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু 3টার কথা বলেছে, তখন আপনাকে যে কোনো 3টার কথা বলতে হবে। 4 কমনওয়েলথ, ওয়াইসি, জাতিসংঘ, হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন স্যার কমনওয়েলথ, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF মানে বলতে থাকেন, আলটিমেটলি ভাইবা বোর্ডে কি প্রমাণিত হবে যে আপনি কনসেন্ট্রেটেড না, ইনাফ কনসেন্ট্রেটেড না। আপনাকে বলতে বলা হয়েছে 3টা, আপনি 4-5টা বলে ফেলেছেন। তাহলে ভাইবা বোর্ড কি শুধু আপনার আনসার দেখবে না? সার্টেনলি নট। ভাইবা বোর্ড শুধু আপনার আনসার দেখবে না, আপনার কনসেন্ট্রেশন দেখবে, আপনার অনেক কিছু দেখবে। একটু কমেন্ট করুন তো দেখি ক্লিয়ার কিনা বিষয়গুলো। আচ্ছা, কতটি কূটনৈতিক মিশন বাংলাদেশে রয়েছে? এগুলো 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 সংখ্যা বাড়ে কমে তো, এগুলো 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 আপনাদের জিজ্ঞাসা করবেন। এগুলো প্রাইমারি লেভেলের কোশ্চেন না গো, এগুলো হচ্ছে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার যারা আসতে চায় বিসিএস এ, এটা তাদের বিষয়। এটা আমার মানে রাইট নো আই এম নট শিওর, বাট এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, যেহেতু বলতে পারছি না কাজে এটা আনসারটা না দেওয়াটাই বেটার। সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আচ্ছা, এরপরে আপনাদেরকে অনেক সময় প্রশ্ন করতে পারে, ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এরপরে আপনাদেরকে যে প্রশ্নগুলো করতে পারে সে প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সরকার সম্পর্কে। বাংলাদেশের সরকার, আপনারা জানেন যে বাংলাদেশের সরকার হচ্ছে 2 ধরনের সরকার রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে 2 ধরনের সরকার রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে স্থানীয় সরকার। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে আমরা ন্যাশনাল ইলেকশন বা যেটাকে আমরা বলি পার্লামেন্টারিয়ান ইলেকশন, যেটাকে আগামী 12 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, সংসদ নির্বাচনের মাধ্যমে এই সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা ফর্ম করি। এখানে আমাদের একজন প্রধানমন্ত্রী থাকেন, যেহেতু আমরা পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিকে বিলং করি, এই কারণে আমাদের দেশের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এখানে প্রধানমন্ত্রী তিনি হেড অফ ক্যাবিনেট, তার নেতৃত্বে একটা ক্যাবিনেট থাকে এবং 5 বছর মেয়াদী তিনি রাষ্ট্রকে পরিচালনা করেন। এই কারণে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে প্রধানমন্ত্রী থাকেন, তারপরে কে থাকেন, অর্থাৎ প্রাইম মিনিস্টার থাকেন, তারপরে মিনিস্টার থাকেন, স্টেট মিনিস্টার থাকেন, ডেপুটি মিনিস্টার থাকেন। বাট রাইট নাও যেহেতু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, এখানে আমাদের কিন্তু প্রধানমন্ত্রী নেই, বাট এটা কিন্তু কোনো কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না, এটা একটা বিশেষ পরিস্থিতির কারণে এই গভর্নমেন্ট ফর্ম করেছে, এই জন্য এই গভর্নমেন্টের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে বর্তমান যে সরকার ক্ষমতা আছে সরকারের নাম কি? তাহলে মাথায় রাখতে হবে বর্তমান যে সরকার ক্ষমতা আছে সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, আর বাংলা বলে অন্তর্বর্তীকালীন সরকার। এটা বিশেষ পরীক্ষার ভাইবা বোর্ডও জিজ্ঞাসা করছে, আপনাদের প্রাইমারি তো জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, প্লিজ প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিতে হবে। আপনারা যত বেশি রেসপন্স করবেন আমি তত বেশি উদ্বুদ্ধ হব, এবং এই ধরনের আলোচনাগুলো প্রতিনিয়ত চলবে। প্রাইমারি ভাইবা নিয়ে আগামীতে আবার বিসিএস এর ভাইবা নিয়ে আমি আসবো, বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে, প্রাইমারি প্রস্তুতি নিয়ে, বা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে, মানে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ইমপ্লিমেন্ট ইট। আমি এটা চেষ্টা করব যে নিয়মিত লাইভে এসে আপনাদের যে তথ্যগুলো অ্যাজ ইউজুয়াল, যে তথ্যগুলো না, যে তথ্যগুলো রেয়ার এবং কনফিউজিং, এই তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করবার জন্য আমি চেষ্টা করবো, এটা ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটু আপনারা লাভবান হচ্ছেন কিনা একটু কমেন্ট করেন, আর একটু আমাকে নিশ্চিত করেন যে আপনাদের কেমন লাগছে লাইভ আলোচনাটা, প্লাস হচ্ছে আপনারা কেমন এনজয় করছেন দেখি, আপনাদের কমেন্টগুলো একটু দেখি। তাহলে বাংলাদেশের সরকার হচ্ছে 2 ধরনের সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং একটা হচ্ছে স্থানীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকার সম্পর্কে আপনাকে ডিটেল জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারি স্থানীয় সরকার। স্থানীয় সরকার আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে গ্রাম ভিত্তিক আর একটা হচ্ছে যে শহর ভিত্তিক। জি স্যার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। একটা হচ্ছে গ্রাম ভিত্তিক, একটা হচ্ছে শহর ভিত্তিক। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের আবার 3টা স্তর আছে, কি কি? একটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ, সবাই একটু লিখবেন, এটা আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, একটা হচ্ছে উপজেলা পরিষদ এবং একটা হচ্ছে জেলা পরিষদ। তাহলে গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার হচ্ছে 3 ধরনের আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এরপরে জেলা পরিষদ। আচ্ছা, আরিফুজ্জামান থ্যাংক ইউ, রেহান আক্তার থ্যাংক ইউ, সবাই শেয়ার করে দিতে হবে। আর শহর ভিত্তিক হচ্ছে 2 ধরনের সরকার রয়েছে, একটা হচ্ছে পৌরসভা এবং একটা হচ্ছে সিটি কর্পোরেশন। এরপর এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। থ্যাংক ইউ জান্নাতুল
মুকিম, যাই হোক, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, বলেন তো যে জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? তাহলে জেলা পরিষদের প্রধানকে বলা হয় চেয়ারম্যান, অর্থাৎ জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদের প্রধানকে বলা হয় চেয়ারম্যান, উপজেলা পরিষদের প্রধানকে বলা হয় চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রধানকে বলা হয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় সিটি মেয়র, সিটি মেয়র, আর পৌর কর্পোরেশনের প্রধানকে বলা হয় পৌর মেয়র। এটা আমি আবারও বলছি, এটা বাংলাদেশের যে কোনো চাকরির জন্য এই তথ্যগুলো জানাটা ম্যান্ডেটরি, নট অনলি ফর ভাইবা ভোস বাট অলসো রিটেন টেস্ট, দ্যাট মে বি রাইটিং সিস্টেম অর এমসিকিউ সিস্টেম, সবগুলোর জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। এবার আপনাকে এখান থেকে প্রশ্ন করতে পারে, আচ্ছা বলেন তো যে বাংলাদেশের সিটি কর্পোরেশনের যিনি প্রধান তাকে কি বলা হয়? সিটি মেয়র। পৌর কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? পৌর মেয়র। এভাবে আপনাকে প্রশ্নগুলো করতে পারে। থ্যাংক ইউ ইশরাত। তারপরে আপনাকে এই যে এখানে প্রশ্ন করতে পারে, তাহলে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার। তারপরে আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের প্রশাসন। আপনারা জানেন যে যারা প্রাইমারি ভাইবা দেবেন ইউজুয়ালি তারা প্রশাসনে ভাইবা দিবেন। প্রশাসনের কোন স্তরে সেটা আমি বলছি। তাহলে প্রশাসনে কিন্তু এখানে দুই ধরনের, কেন্দ্রীয় এবং স্থানীয়। কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন এখানে এটা অনেক ডিফিকাল্ট, এটা আপনারা বুঝবেন না। কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো হচ্ছে সেকশন, ব্রাঞ্চ, উইং এবং ডিভিশন। এগুলো আপনাদের না, এটা বিসিএস এর ভাইবার জন্য, এটা আপনারা বুঝবেন না। আর স্থানীয় প্রশাসনের আবার তিনটা স্তর আছে, এটা আপনাদেরকে প্রশ্ন করতে পারে। সেটা হচ্ছে যে প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এরপরে জেলা প্রশাসন, এরপরে বিভাগীয় প্রশাসন। আপনাদের ভাইবা কিন্তু জেলা প্রশাসনে হবে, অর্থাৎ মাননীয় জেলা প্রশাসক আপনাদের ভাইবাটি নেবেন, প্রাইমারি শিক্ষকের চাকরির ভাইবাটি। সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে উপজেলা প্রশাসনের প্রধানকে কি বলা হয়? ইওনো বলা হয়। জেলা প্রশাসনের প্রধানকে ডিসি বলা হয়। আর বিভাগীয় প্রশাসনের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার। এভাবে প্রশ্নগুলো আপনাকে করতে পারে। আপনাকে প্রশ্ন করতে পারে যে ডিসির পূর্ণরূপ কি? ডেপুটি কমিশনার। আবারও বলছি, ডেপুটি কমিশনার। প্রত্যেকে লিখে রাখেন, ডেপুটি কমিশনার। এই ডেপুটি কমিশনার হচ্ছে ডিসির পূর্ণরূপ। তাহলে ডিসির পুরো নাম হলো ডেপুটি কমিশনার। আর এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে জেলা প্রশাসক, জেলা প্রশাসক। আরো অনেক কথা রয়েছে, বাট এগুলো বিসিএস এর ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের প্রাইমারির জন্য এগুলো প্রশ্ন করবে না। ডিসির তিনটা বিকল্প নাম আছে, একটা হচ্ছে ডেপুটি কমিশনার ডিসি, একটা হচ্ছে কালেক্টর এবং একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো এগুলো আপনাদের জন্য না, এটা আপার লেভেলের প্রশ্ন। জাস্ট এতটুকু প্রশ্ন করতে পারে, বলেন তো জেলা পর্যায়ের যিনি প্রধান কর্মকর্তা তাকে কি বলা হয়? স্যার তাকে জেলা প্রশাসক বলা হয়। আপনাকে জিজ্ঞাসা করতে পারে, বলেন তো যে ডিসি কোন প্রশাসনের প্রধান? স্যার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা প্রশাসনের প্রধান। উপজেলা প্রশাসনের প্রধানকে স্যার ইওনো। ইওনোর পূর্ণরূপ কি? ইওনো উপজেলা নির্বাহী অফিসার। এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। তাহলে কি গেল? হ্যাঁ, তাহলে ভেরি গুড। তাহলে আমাদের গভর্নমেন্ট গেল, অ্যাডমিনিস্ট্রেশন গেল, তারপরে আমাদের হেড অফ স্টেট গেল, হেড অফ গভর্নমেন্ট গেল। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আপনাকে পেঁচাই দিতে পারে যে আপনার, সেটা হলো যে বাংলাদেশে বর্তমানে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু রয়েছে? তাহলে এটার উত্তর কিন্তু দুইটা। এখন প্রশ্নকর্তা কোনটা নেবেন সেটা আমরা জানিনি। দুইটা কি কি? একটা হচ্ছে যে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, অথবা আরেকটা নাম হতে পারে যে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। হ্যাঁ, তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, অথবা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। এবার যদি আপনাকে প্রশ্নটি করা হয় যে বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে, বলেন বাংলাদেশে বর্তমানে কোন সরকার
ক্ষমতায় আছে। তাহলে এটার উত্তর কিন্তু এক কথায়, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে কোন সরকার ক্ষমতায় আছে। কিংবা জিজ্ঞাসা করতে পারে আপনি যে সরকারের সময় ভাইবা দিচ্ছেন বা আমরা যে সরকারের সময় আপনার ভাইবাটা নিচ্ছি, এই সরকারের নামটা কি? আপনি বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকার। যদি জিজ্ঞাসা করে এটা ইংরেজি কি, ইন্টারিম গভর্নমেন্ট। তারপর আপনাকে যদি জিজ্ঞাসা করে বলেন তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে, তাহলে আপনি বলবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা। আবার স্পেসিফিকলি শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে মাননীয় প্রধান উপদেষ্টা। আর যদি বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম কি, তাহলে আপনি বলবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে তিনি কেন বিখ্যাত। তিনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, 2006 সালে পেয়েছেন। তিনি তার 3-0 তত্ত্ব, এটা খুবই আলোচিত বিশ্বব্যাপী। সোশ্যাল বিজনেস অর্থাৎ সামাজিক ব্যবসা, আর অনেকগুলো কারণে তিনি বিখ্যাত। এগুলো আপনাকে ভাইবা বোর্ডে এবার প্রশ্ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাহলে কোন জাতীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু আছে আর কোন সরকার ক্ষমতা আছে, দুটো কিন্তু ভিন্ন কথা। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে ইন্টারিম গভর্নমেন্ট এবং কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স। এগুলো আপনাদের প্রশ্নগুলো করবেন, এগুলো আপার লেভেলের প্রশ্ন, জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি। তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আবারও বলছি কথাটা বলবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এটা একটা গেল। তারপর আপনাকে যেটা প্রশ্ন করতে পারে সেটা হলো যে হ্যাঁ, বাংলাদেশের, এবার আপনাকে বলতে পারে যে ইন্টারিম গভর্নমেন্টের বা অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার নাম বলেন তো, আপনাকে প্রশ্ন করতে পারে। তো অবশ্যই উপদেষ্টাদের নাম বলার ক্ষেত্রে আপনি অবশ্যই বলবেন মাননীয়, কথাটা বলবেন যে মাননীয় উপদেষ্টা, তার নামটা বলবেন। জনাব শব্দটি ব্যবহার করতে পারেন বা মিস্টার বলতে পারেন। যেমন আপনাকে বলতে পারে যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তার নামটা কি, এটা আপনাদের প্রশ্ন করতে পারে। মাননীয় উপদেষ্টা জনাব, আবার জনাব নাও বলতে পারেন। মাননীয় উপদেষ্টা অধ্যাপক বা প্রফেসর বিধান রঞ্জন রায় পোদ্দার, যদি আমার ভুল না হয় আর কি। সম্ভবত আপনারা একটু, সবসময় তো মনে নাও থাকতে পারে, আপনারা একটু কমেন্ট করেন যে আপনারা নামটা লিখেন যে বর্তমান প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে, এটা জিজ্ঞাসা করতে পারে। তারপর আপনাকে বলতে পারে এই প্রসঙ্গে যে আপনি যে প্রাথমিক শিক্ষক হতে চাচ্ছেন, বলেন তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইংরেজি কি। তাহলে এটা ইংরেজি হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এটার ইংরেজি হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। সবাই একটু লিখে রাখেন, এটা কিন্তু আপনাদের প্রশ্নটা এবার করার সম্ভাবনা খুব বেশি। ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইংরেজি নাম হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। সংক্ষেপে এটাকে আমরা কি বলি, ডিপিই, ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। এরপর আপনাকে বলতে পারে, বলেন তো দেখি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধানকে কি বলা হয়। তাহলে প্রধান কে বলা হয় মহাপরিচালক, অর্থাৎ ডিজি, ডাইরেক্টর জেনারেল বা সংক্ষেপে ডিজি বা মহাপরিচালক। এটা কোথায় অবস্থিত স্যার? ঢাকার মিরপুরে অবস্থিত। মিরপুরের মূলত 2 নম্বর আর কি, মিরপুরে অবস্থিত। এরপর আপনাকে বলতে পারে যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি কি। তাহলে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি হচ্ছে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। আমি সংক্ষেপে লিখলাম মিনিস্ট্রি অফ
প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, এরপরে আপনাদের আর কি কি প্রশ্ন করতে পারে? আর প্রশ্ন করতে পারে যে জায়গা থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের কি হতে পারে? বৃহত্তম, তারপরে কি ক্ষুদ্রতম। এটা আপনারা নিজের মতো করে পড়ে নেবেন যে বাংলাদেশের বৃহত্তম পাহাড়ের নাম কি? স্যার গারো পাহাড়। বাংলাদেশের উচ্চতম পর্বতের নাম কি বা পর্বত শৃঙ্গের নাম কি? স্যার তাজিংডং বা বিজয়। কোথায় অবস্থিত? বান্দরবান জেলায়। তারপরে বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি? চাকমা বৃহত্তম। কিংবা বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বন কোনটি? সুন্দরবন। সুন্দরবনকে কোন জাতীয় বন বলা হয়? ম্যানগ্রোভ ফরেস্ট। কেন ম্যানগ্রোভ ফরেস্ট? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে ডিক্লেয়ার করেছে কোন সংস্থা? ইউনেস্কো। সুন্দরবন কোন কোন জেলা নিয়ে বিস্তৃত? অনেক টাইপের প্রশ্ন করতে পারে। ম্যানগ্রোভ ফরেস্ট কি? সোয়াম ফরেস্ট কি? রাতারগুল কোন জাতীয় বন? মানে ভাইবার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু যেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, যে কোনো জায়গা থেকে। এভাবে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? ক্ষুদ্রতম বিভাগ কোনটি? বৃহত্তম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা কোনটি? বৃহত্তম উপজেলা কোনটি? ক্ষুদ্রতম উপজেলা কোনটি? এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপর আপনাকে কি প্রশ্ন করতে পারে? বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নিয়ে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? প্রবাল দ্বীপ। আপনারা সকল জানেন একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। কোন উপজেলায়? টেকনাফ উপজেলায়। এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। এই মহেশখালীতে একটা মন্দির আছে, নাম কি বলেন তো? আদিনাথ মন্দির। এখানে কয়েকটা মেগা প্রজেক্ট রয়েছে, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প যেটি, ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কিন্তু এই মহেশখালী। এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। মহেশখালী কিসের জন্য বিখ্যাত? মিষ্টি পানের জন্য বিখ্যাত। ইনফ্যাক্ট বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টের যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য আপনাকে কত দিক থেকে পারদর্শী হতে হবে খেয়াল করছেন? মোটামুটি সব দিক থেকে কিন্তু আপনাকে জানতে হবে। আর বিশেষ করে যারা এই অঞ্চলে, তাদেরকে তো আপনাকে প্রশ্ন করতে পারে। কক্সবাজার নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে কক্সবাজারের কোনটি সবচেয়ে বিশ্ববিখ্যাত? তাহলে এখানকার লংগেস্ট সি বিচ, বিশ্বের সবচেয়ে বিখ্যাত একটি সি বিচ হচ্ছে কক্সবাজার লংগেস্ট সি বিচ। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশের সর্ব উত্তরের, সর্ব দক্ষিণের, সর্বপূর্বের, সর্বপশ্চিমের বিভাগ, জেলা, উপজেলা, স্থান। তো সর্ব উত্তরের বিভাগ কোনটি? রংপুর। জেলা কোনটি? পঞ্চগড়। উপজেলা কোনটি? তেঁতুলিয়া। স্থান কোনটি? বাংলাবান্ধা। এগুলো আপনারা নোট করে ফেলবেন। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? টেকনাফ। জেলা কোনটি? কক্সবাজার। বিভাগ কোনটি? চট্টগ্রাম। জায়গাটার নাম কি? ছেড়াদ্বীপ। বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি? আখাইনছং। উপজেলা কোনটি? থানচি। জেলা কোনটি? বান্দরবান। বিভাগ কোনটি? চট্টগ্রাম। সর্বপশ্চিমের স্থান কোনটি? মনাকষা। উপজেলা কোনটি? শিবগঞ্জ। জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। বিভাগ কোনটি? রাজশাহী। এভাবে আপনার নোট করে ফেলবেন। তাহলে বাংলাদেশের এগুলো নিয়ে জিজ্ঞাসা করতে পারে। আরো অনেক কিছু, এগুলো নিয়ে আমি পরবর্তী আবার আরেকটা লাইভ নিব। আগামী লাইভটা সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে আলোচনা করব, এরপরে আবার ইন্টারন্যাশনাল নিয়ে আলোচনা করব। তো মোটামুটি আপনাদের ভাইবা চলমান থাকা অবস্থায় ইনশাল্লাহ, যেহেতু এই ভাইবা কার্যক্রম শেষ হওয়ার পরে আমি আবার বিসিএস এর ভাইবা নিয়ে আবার এনগেজ থাকবো, তো যে কারণে এখন একটু ফ্রি আছে আপনাদের এই ভাইবার সেশনগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এটা ডিপেন্ড করবে আপনাদের অ্যাক্টিভ রেসপন্সের উপরে। যত বেশি আপনারা অ্যাক্টিভ থাকবেন, যত বেশি শেয়ার করবেন, মেনশন করবেন, এবং আপনারা যত বেশি বেনিফিটেড হবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি তত বেশি অ্যাপ্রিসিয়েটেড হব, যত বেশি কিন্তু আমি কন্টিনিউ করব। আচ্ছা, এরপরে আপনাদের আর কি কি প্রশ্ন করতে পারে, এগুলো আপনাকে প্রশ্নগুলো করতে পারে। মোটামুটি এগুলোই আজকের আলোচনা, মোটামুটি এগুলোই। এখন আপনাকে আরেকটা জায়গায় প্রশ্ন করতে পারে, যে সেটা আছে আজকের যে আলোচনাগুলো করলেন বা শুনলেন, যেটা ট্রান্সলেশন। অনেক সময় আজকের আলোচনা থেকে আপনাকে অনেক রকম ট্রান্সলেশন করতে পারে। যা যা বললেন তাই এটা ট্রান্সলেশন জিজ্ঞাসা করতে পারে। যেমন আপনি যে আনসারটা দিয়েছেন যে বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করি, এটা ইংলিশ করেন। তাহলে নাম্বার 1, বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করি, এটার ইংলিশ কি হবে? আই অ্যাম প্রাউড অফ বাংলাদেশ, অথবা আই টেক প্রাইড ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করি। প্রত্যেকে একটু কমেন্ট করেন তো দেখি, আমি এত লিখতে পারবো না দ্রুত। বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করি, ইংলিশ কি হবে? আই অ্যাম প্রাউড অফ বাংলাদেশ, অথবা আই টেক প্রাইড ইন বাংলাদেশ। দ্বিতীয়ত প্রশ্ন করতে পারে বাংলাদেশ হচ্ছে গান কিংবা কবিতা আবৃত্তি কি স্কিল করার কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। গান এবং কবিতা এটা কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, কারণ বাচ্চাদের কিন্তু আপনাকে পড়াতে হবে, বিশেষ করে প্রাইমারি ভাইবার জন্য। আপনাকে বলতে পারে একটা দেশাত্মবোধক গান বলেন তো। এখন আপনি দেশাত্মবোধক গান
যেভাবে পারেন এখন আপনি বলে ফেলবেন। বা দেশাত্মবোধক গান জিজ্ঞাসা করলো, আপনি বললেন রবীন্দ্রসঙ্গীত, তাহলে তো আপনার আনসার হলো না। যদি আপনি না পারেন তাহলে বলবেন, স্যার আমি সরি স্যার, এই মুহূর্তে আমি দেশাত্মবোধক গান বলতে পারছি না স্যার, তবে স্যার আমি আপনারা অনুমতি দিলে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, অনুমতি নিয়ে বলবেন। এখন যদি আপনাকে বলে একটা কবিতা আবৃত্তি করেন, তো এখন আপনি কি বললেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ি ডিম তাদের খাড়া দুটি শিং, এটা তো কবিতা, এটা তো কবিতা না, এটা হয়ে গেল ছড়া। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এটা তো ছড়া, আপনাকে তো কবিতা আবৃত্তি করতে বলছে। তো কবিতা বলতে আপনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে পারেন কবি নজরুলের, বলবীর বল উন্নত মমশিয়ের শির নেহারি আমারই নত শিরই শিকর হিমাদ্রি। তারপরে রবি ঠাকুরের 1400 সাল কবিতা আছে, এরকম অনেকগুলো কবিতা আছে, শামসুর রহমানের স্বাধীনতা তুমি, এরকম যে কবিতাগুলো আছে। প্রায় জিজ্ঞাসা করে যে বনলতা সেন কবিতাটা আবৃত্তি করো, জীবনানন্দ দাশের, এগুলো আপনার প্র্যাকটিস করে যাবেন। বনলতা সেন। তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশ, আমি আপনার কথা সারাদিন শুনলেও মন, আচ্ছা যাই হোক, এটা অনেকেই বলে যে স্যার আপনার ক্লাস যদি সারাদিন করি তারপর আমরা বোর্ড ফিল করি না, এটা অনেকেই বলে, বাট আমি তো টায়ার্ড হয়ে যাই। এবং আজকের সেশনটা কতটা ইম্পর্টেন্ট ইউ ক্যান নট ইমাজিন, এভরি সেশন ইজ ইম্পর্টেন্ট। আই এম অলওয়েজ বিজি পারসন, বাট আজকে একটু সময় পেয়েছি তাই এগুলো আপনাদেরকে বলছি। এই আলোচনাগুলো আসলে সচরাচর আপনারা তো শুনতে পান না, এটা তো ভেরি মাচ ট্রু, যে আসলে মোটিভেশন স্পিচ পেতে পেতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, এটা পড়ো ওটা পড়ো, কিভাবে পড়তে হবে, বাট অ্যাকচুয়ালি আমাকে কি ধরনের প্রশ্ন করতে পারে এটা তো আমাকে জানতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ আমার জন্মভূমি বা বাংলাদেশ আমার জন্মস্থান, ইংলিশ কি হবে? বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস। আবার বলছি, বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস। আর যদি জিজ্ঞাসা করে বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এগুলো আপনারা নোট করে ফেলবেন। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দ্রুত বলে যাচ্ছি, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। তারপর অনেক সময় প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, ইংলিশ করেন বাংলাদেশ বিকেম লিবারেটেড ইন 1971। বাংলাদেশ 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তাহলে বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 ফ্রম পাকিস্তান। এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে, যেগুলো আপনি বললেন। তারপরে আপনাকে বলতে পারে যে বাংলাদেশের আশেপাশে কোন দুটি দেশ রয়েছে, এটি নিয়ে আমি আগামী দিন আলোচনা করব। বা বাংলাদেশের প্রতিবেশী দেশ কোন দুটি, ইন্ডিয়া এবং মিয়ানমার, এটা আপনাকে ইংলিশে বলতে পারে। বলেন তো যে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার আর বাংলাদেশের নেইবারিং কান্ট্রিজ, অথবা ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার আর দ্য নেইবারিং কান্ট্রিজ অফ বাংলাদেশ, এভাবে আপনি বলতে পারে। তারপরে আপনাকে বলতে পারে বাংলাদেশের দক্ষিণে বিশাল একটা জলরাশি আছে, এটির নাম কি? স্যার বঙ্গোপসাগর, ইংলিশটা কি? বে অফ বেঙ্গল। বলেন তো বঙ্গোপসাগরের একটা জায়গা আছে, গভীর স্থান যে জায়গাটি বঙ্গোপসাগর, এটির নাম কি বলতে জিজ্ঞেস করতে পারে, স্যার সোয়াস অফ নো গ্রাউন্ড। তার মানে হলো যে আমি সংক্ষেপে বলছি যে আপনি যে আনসারটা ভাইবা বোর্ডে দিবেন সেই আনসার থেকে আপনাকে প্যারালাল প্রশ্ন করতে পারে। আর আবারও বলছি, একসময় প্রাইমারি যে ভাইবাটি সহজ হতো না, এখন কিন্তু সহজ হবে না। আপনারা বিসিএস এর ভাইবা, প্রাইমারি ভাইবা, এনটিআরসি এর ভাইবা, সিনিয়র স্টাফ নার্স চাকরি বা গভর্নমেন্টের যে কোনো চাকরির ভাইবা রিলেটেড কোনো প্রস্তুতি যদি নেন, এই ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন, আমার এই ক্লাসগুলো বা শোনেন, এগুলো যদি নোট করেন, সর্বোচ্চ ভালো করবেন। আচ্ছা, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, আপনারা অনেকে জানেন যে আমি অলরেডি প্রাইমারি একটা ভাইবা ব্যাচ স্টার্ট করেছি এবং নিয়ার অ্যাবাউট 200 স্টুডেন্ট অলরেডি হ্যাভ বিন গট অ্যাডমিটেড। প্রায় 200 স্টুডেন্ট অলরেডি প্রাইমারি ভাইবা ব্যাচে যুক্ত হয়ে গেছে। অনেকে আপনারা ক্লাস করছেন, প্রায় 200 স্টুডেন্ট কাছাকাছি। তো আমারও বলছি 01712282980, এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে আপনারা নক দিবেন। আর ওই যে মিলনস বিসিএস কেয়ার যে পেজে আপনারা আছেন, মিলনস বিসিএস কেয়ার, এই পেজে যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার আপনারা নক দিবেন, তাহলে আমি প্রসিডিউরটা বলে দিব। দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই ভাইবা কোর্স, ইনফ্যাক্ট নট অনলি প্রাইমারি ভাইবা বাট অলসো বিসিএস অ্যান্ড আদার্স ভাইবা, আমি আপনাদেরকে বলবো প্রসিডিউরটা। আর এই মিলনস বিসিএস কেয়ার আমার ইউটিউব চ্যানেল, এখানে প্রচুর ভিডিও আছে, এগুলো আপনারা দেখবেন, আশা করি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। আর ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইন ভাইবা বোর্ড। ভাইবা বোর্ডের সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় হচ্ছে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট, নট টু বি ফ্রাস্ট্রেটেড। আপনি ফ্রাস্ট্রেটেড, ডিসঅ্যাপয়েন্টেড, এগুলো ভাইবা বোর্ডে কখনো হবেন না। ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, স্বতঃস্ফূর্ত থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে,
আই কন্ট্যাক্ট করতে হবে, কনসেন্ট্রেটেড হতে হবে। ভাইবা বোর্ডে শুধু আপনার ইনফরমেশন দেখবে না, যে প্রশ্ন আপনাকে করা হচ্ছে সেটার আনসার আপনি দিতে পারছেন কিনা, সেভাবে দিতে পারছেন কিনা, ততটুকু দিতে পারছেন কিনা যতটুকু প্রশ্ন করছে। সো এতটুকু আপনাদেরকে বলবো। প্রাইমারিতে রেজাল্ট হয়তো দিয়ে দিবে, যে কোনো সময় দিয়ে দিবে। আবারও বলছি, কবে দিবে আই এম নট শিওর, হয়তো বা এই সপ্তাহের মধ্যে রেজাল্টটা পেয়ে যেতে পারেন। আর রেজাল্ট পেলে ভাইবা শুরু হয়ে যাবে, হয়তো 12 তারিখের আগে রেজাল্ট দিয়ে দিবে, চূড়ান্ত রেজাল্ট। এখন আপনারা যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, অনেকে বলছেন স্যার কত পেলে ভাইবাতে টিকবো। এটা কিন্তু আমি বারবার করে বলেছি, এটা আই এম নট শিওর, এটা ডিপেন্ড করবে উপজেলা টু উপজেলা। আর যদি কেউ বলেন স্যার আমি কি ভাইবার প্রস্তুতি নেবো কিনা, ডেফিনেটলি ভাইবার প্রস্তুতি নেবেন। ভাইবার প্রস্তুতি আপনি অবশ্যই নেবেন, কারণ যে কোনো চাকরিতে ভাইবা পাস না করলে আপনি চাকরি পাবেন না। আর ভাইবার জন্য এডুকেট ম্যানার অনেক কিছু শেখা হয়, ভাইবার জন্য শিখতে হয়। এবং আপনারা যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হয়েছেন তারা জানেন যে আমি শুধু আপনাদের তথ্য পড়াই না, তথ্যটি বোর্ডে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এক্সপ্রেস করতে হবে, প্রেজেন্ট করতে হবে, সেটা কিন্তু প্র্যাকটিস করায়। সো সবার জন্য শুভকামনা। আজকে যারা ক্লাসে ছিলেন, অ্যারাউন্ড মানে 1 ঘন্টা প্লাস সময় হয়ে গেছে ক্লাস নেওয়া। আগামীতে আবার শুরু করব। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি 01712282980। ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা, দোয়া থাকবে। আবারও বলছি, প্রত্যেকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন। আর স্যার ভাইবাতে ফেল করার সম্ভাবনা কেমন? হ্যাঁ, ফেল করার সম্ভাবনা, এই শব্দটি হবে ফেল করার আশঙ্কা। হ্যাঁ, জিনাত আফরিন শিখিয়ে দিলাম কথাটা। ভাইবাতে ফেল করানোর আশঙ্কা কেমন? খারাপ কাজের ক্ষেত্রে আশঙ্কা, আর ভালো কাজের ক্ষেত্রে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা শব্দটি কখন হবে? ভাইবাতে পাস করানোর সম্ভাবনা কেমন, আর ভাইবাতে ফেল করানোর আশঙ্কা কেমন। জিনাত একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা, এটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, যে পাস ফেল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনাদের সবার উপস্থিতি, আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করেছে। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।